নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের ১৩তম পর্ব। বাড়িতে ফেরা মাত্র মুক্ত একটা পোস্টকার্ড এগিয়ে দিল। তোমার চিঠি যাত্রা দলের গতিতে এসেছিল। শেফালি মাকে ফোন করেছিলেন বড়বাবু, আমাকে গিয়ে নিয়ে আসতে হলো। পোস্টকার্ড হাতে নিয়ে নবকুমার দেখল ওটা বাবা লিখেছে। তুমি এখানকার ঠিকানা দাওনি কেন ওদের? তখন রোজ ওখানে যেতাম। কালই ভবানীপুরের ঠিকানা জানিয়ে চিঠি দেবে। হাঁটতে কষ্ট হয়, ট্যাং ট্যাং করে আমাকে অত দূরে ছুটতে হলো। চা খাবে? না। ঘরে এসে আলো জ্বালিয়ে চিঠিটা পড়ল নবকুমার। স্নেহের খোকা, আশা করি ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। কিছুদিন হইল তোমার মা পেটের যন্ত্রণায় গুরুতর অসুস্থ। তাহাকে সদরের হাসপাতালে ভর্তি করিতে হইবে, কিন্তু আমার অর্থাভাব এত প্রবল যে কি করিব বুঝিতে পারিতেছি না। ৭০-৫ হাজার টাকার প্রয়োজন। ইতি আশীর্বাদক তোমার বাবা। হঠাৎ বুকের ভেতরটায় দারুণ চাপ এবং সেই চাপ থেকে কান্না ছিটকে বের হলো। নবকুমার বিছানায় বসে ২ হাতে মুখ ঢেকে কিছুক্ষণ কাঁদল। তার শরীর কিছুতেই স্থির হচ্ছিল না। প্রাণপণে চেষ্টা করছিল যাতে এ ঘরের বাইরে শব্দ না যায়। মিনিট কয়েক বাদে একটু শান্ত হয়ে আবার চিঠিটাকে দেখল সে। ওপরের ডান দিকে বাড়ির ঠিকানা লেখা। চিঠিটা পোস্ট হয়েছে ৩ দিন আগে। তার কাছে যা আছে তা এই মুহূর্তে পাঠাতে ইচ্ছে করছে। যেমন করে হোক মাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। মায়ের মুখটা মনে পড়ল। এই পৃথিবীর কোনো জটিলতা মাকে স্পর্শ করেনি। জীবন যে কত জটিল, কত হিংস্র তা মায়ের অজানা। মা মানে একজন স্নেহ অভিমানের সারল্যে ভরপুর মানবী ছাড়া আর কিচ্ছু নয়। ওকে যা বোঝানো হয় তাই ঠিক ভেবে নেন। তার কলিকাতায় আসার ব্যাপারে মায়ের বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। ছেলেকে কাছছাড়া করতে চাননি তিনি। মাস্টারদা থাকলে হয়তো একটা ব্যবস্থা হতো। মাস্টারদা যদি বড়বাবুকে বলতো নবকুমারকে ৫,০০০ টাকা দিন, ওর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন, তাহলে তিনি হয়তো অর্ধেক টাকা দিতেন। বাকিটা সে তার সঞ্চিত টাকা থেকে দিতে পারত। কিন্তু মাস্টারদা না থাকায় তাকেই বলতে হবে কথাটা। কিন্তু বড়বাবু যদি না দেন? দরজায় শব্দ হলো। ঘরে ঢোকার সময় ওটা ভেজিয়ে দিয়েছিল, অভ্যেস। নবকুমার উঠে দরজা খুলে খুব অবাক হল। শেফালি মা দাঁড়িয়ে আছেন। আপনি? তোমার শুটিং কবে থেকে শুরু হচ্ছে? বোধহয় পরশু কি তার পরের দিন। এই দফায় তোমার কাজ কতদিনের? আমি জানি না। এসব তো প্রাথমিক ব্যাপার। তোমার যেমন জেনে নেওয়া উচিত, ওদেরও জানানো দরকার। কাকে ফোন করলে জানতে পারবে? নবকুমার ভেবে পেল না। গীতিময়বাবু নিশ্চয়ই জানেন, কিন্তু তার ফোন নাম্বার জানা নেই। বড়বাবু কি বলতে পারবেন? কবে শুরু হচ্ছে তা নিশ্চয়ই তিনি জানেন, কিন্তু তাকে কবে কবে লাগবে এটা নাও জানতে পারেন। মন্দাক্রান্তাকে ফোন করলে কেমন হয়? মন্দাক্রান্তা নিশ্চয়ই গীতিময়বাবুর ফোন নাম্বার জানে। যে মহিলার ফোন এসেছিল তিনি বলতে পারবেন না? আমি ঠিক জানি না, ওকে ফোন করব? নিশ্চয়ই। শেফালি মায়ের ঘরে এলো ওরা। শেফালি মা নিজেই ডায়াল করে দিলেন। একটু পরেই মন্দাকান্তার গলা শুনতে পেল নবকুমার। হ্যালো, আমি নবকুমার বলছি। হোয়াট এ সারপ্রাইজ! তুমি এর মধ্যেই ছাড়া পেলে? তার মানে? শুনলাম তোমাকে ছবির নায়িকা হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। কে বলল? এখানে রসালো খবর বাতাসের আগে ছোটে। আমি এখন বাড়িতে, আমার একটা কথা জানা খুব জরুরি। আপনি কি বলতে পারবেন?
আমার শুটিং ঠিক কবে থেকে শুরু হচ্ছে আর ঠিক কবে কবে আমাকে লাগবে? এটা তো প্রোডাকশন ম্যানেজার বলতে পারবে। কেন বলো তো? আমাকে একবার দেশে যেতে হবে। সে কি এখন? আমার মা খুব অসুস্থ। ওহো, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি তোমাকে জানাচ্ছি। রিসিভার নামিয়ে রেখে নবকুমার বলল, উনি এখনই জানাবেন বললেন। তোমার মায়ের পেটে কি আগেও যন্ত্রণা হতো? জানি না, মা কখনো বলেনি। কত বয়স ওর? আমার চেয়ে 17 বছরের বড়, এখনো 40 হয়নি। তোমাদের গ্রামে হেলথ সেন্টার নেই? না, পাশের গ্রামে আছে, কিন্তু সেখানে ওষুধপত্র পাওয়া যায় না। সদর হাসপাতাল কত দূরে? বাসে 1.5 ঘন্টা লাগে। তবে বাড়াবাড়ি হলে লোকে রোগীকে কলিকাতায় নিয়ে আসে, কিন্তু সবাই তো সেটা পারে না। কেন? টাকা পয়সার জোগাড় করতে পারে না। এই সময় ফোন বাজল। শেফালিমা বললেন, ধরো তোমার ফোন। রিসিভার তুলল নবকুমার, মন্দাক্রান্তার গলা। তুমি কালকে পরশু ফিরে আসতে পারো। তরশু বিকেলে তোমার শুটিং হওয়ার কথা। যদি দেখো খুব সমস্যা তাহলে তরশু এসো, তবে তার আগে আমাকে একটা ফোন করবে। আমি গীতিময়বাবুকে বলবো তার পরের দিন থেকে তোমার কাজ আরম্ভ করতে। এতে হবে? অবশ্যই, আপনি আমার খুব উপকার করলেন। তুমি সত্যি একটা বুদ্ধু। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো মানে তার উপকার করা নয়। রাখছি, গুড নাইট। শেফালিমাকে জানালো নবকুমার। শেফালিমা বললেন, তাহলে তুমি ভোর ভোর বেরিয়ে ট্রেন ধরো। সকালে যাওয়া যাবে না। কেন? বড়বাবু 12টার আগে গদিতে আসেন না। অন্তত 4,000 টাকা না নিয়ে গেলে কোনো কাজ হবে না। আমার কাছে যা আছে তাতে হবে না, বাকি টাকাটা ওর কাছে ধার চাইতে হবে। দাঁড়াও। টেবিলের উপর রাখা একটা বইয়ের ভিতর থেকে চিলতে কাগজ বের করলেন। তুমি কাল ভোরেই যাবে, মনে হয় তুমি পৌঁছাবার আগেই ওরা টাকা পেয়ে যাবেন। শেফালিমা কাগজটা এগিয়ে দিতে সেটা নিয়ে নবকুমার দেখল ওটা একটা রসিদ। 5,000 টাকা টিএমও করা হয়েছে নবকুমারের বাবার নামে। আজ দুপুর 3টের সময়। সে হতভম্ব হয়ে গেল। যাও, খেয়ে শুয়ে পড়ো, মুক্ত তোমাকে ভোরবেলায় ডেকে দেবে। কথাগুলো কানে ঢুকল না। নবকুমার 2 হাতে মুখ ঢেকে হাউ হাউ শব্দে কেঁদে উঠল। কাঁদছো কেন? তোমার মা ভালো হয়ে যাবেন। আপনি আপনি আমি আপনার কেউ নই, অনেক ভালো করে জানেনও না, কিন্তু চিঠিটা দেখে আপনি এতখানি উপকার করবেন আমি চিন্তাও করিনি। তুমি কি ভেবেছ আমি টাকাটা দান করেছি? না না। ঠিক, আমি তোমাকে ধার দিয়েছি, ওদের এখন টাকার দরকার তাই। কিন্তু এই ছবি থেকে যে টাকা তুমি পাবে তার থেকে 5,000 আমাকে ফেরত দেবে। ব্যাস, যাও। ভোর ভোর ডেকে দিয়েছিল মুক্ত। তাড়াতাড়ি তৈরি হয়ে নিজের জমানো টাকা প্যান্টের ভিতরের পকেটে ঢুকিয়ে বাইরে আসতেই মুক্ত বলল, সাবধানে যেও, পারলে মাকে ফোন করো। শেফালিমা ঘুমোচ্ছেন, তুমি যাও, আমি বলে দেব। জামা প্যান্ট ইত্যাদি নেয়ার জন্য মুক্ত যে ব্যাগটা দিয়েছিল সেইটা হাতে নিয়ে ভোরের রাস্তায় বেরিয়ে পড়ল। এখনও সোনাগাছির ঘুম ভাঙেনি। পৃথিবীর যে কোনো শান্ত নির্জন জনপদের সঙ্গে এখানকার কোনো পার্থক্য নেই। ট্রেনে বসার জায়গা পেল। এত সকালের ট্রেনে ভিড় নেই। ট্রেন ছাড়তেই মাস্টারদার মুখ মনে পড়ল। সেই সঙ্গে শীত শীত বোধ এলো। মাস্টারদা নেই। মাস্টারদার উৎসাহে তার সঙ্গে কলিকাতায় এসেছিল সে। অভিভাবকের মতো তাকে সামলে নিয়ে এসেছিল মাস্টারদা। অথচ কলিকাতা থেকে দেশে যাওয়ার সময় এই ট্রেনে মাস্টারদা নেই। শুধু ট্রেনে কেন, পৃথিবীর কোথাও নেই। চোখ বন্ধ করল। বুকের ভার ক্রমশ বাড়ছে।
আচ্ছা, একটা মানুষ পৃথিবীতে একটু একটু করে বড় হয়ে কত কি করার স্বপ্ন দেখে, আশা হতাশায় দোলে, কিন্তু বেশ টগবগে হয়ে থাকে। কিন্তু মরে যাওয়ার পরে তার সব কিছু কেন শেষ হয়ে যাবে? শুধু যারা বেঁচে থাকার সময় কিছু রেখে দিয়ে যান, যেমন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, মারা যাওয়ার পরেও তারা অন্যরকমভাবে বেঁচে থাকেন বহু বছর। কিন্তু সাধারণ মানুষের উল্লাস অথবা কান্নাগুলো যারা থেকে গিয়েছে তাদের স্মৃতিতে থাকবে না। তাদের দেহ ছাই হয়ে গেলেও বাতাসে তাদের অস্তিত্ব কি মিশে থাকবে না? এই যে ভাই, কাঁদছো কেন? কিছু হয়েছে? প্রশ্ন শুনে চোখ খুলল নবকুমার। একজন বৃদ্ধ তার সামনে সিটে বসে তাকিয়ে আছেন। সে চোখ মুছল, কথা না বলে মাথা নেড়ে বোঝালো কিছু হয়নি। এই ট্রেনেই ছুটকিদের সঙ্গে পরিচয় হয়েছিল। ওরা কেমন আছে কে জানে। ছুটকির দিদির সেই সব কথাবার্তা শোনার পর তার আর যেতে ইচ্ছে হয়নি ওদের বাড়িতে। এতদিন মনে রাখেনি। এইভাবে কত লোকের সঙ্গে পরিচয় হয়, আবার তারা জীবন থেকে মুছে যায়। নবকুমার জানলার বাইরে তাকালো। ট্রেনের গতি এখন খুব কম। ওপাশে বাড়ি দোকান দেখা যাচ্ছে। একটা সিনেমার পোস্টার চোখে পড়ল। মিঠুন চক্রবর্তী দুর্গার মতো অনেকগুলো হাত নিয়ে দাঁড়িয়ে আছেন। হলে সিনেমা আসার সময় এইরকম পোস্টার তাদের গ্রামেও পড়ে। সে যদি শেষ পর্যন্ত ঠিকঠাক অভিনয় করতে পারে এবং সিনেমাটা যদি হলে দেখানো শুরু হয়, তাহলে নিশ্চয়ই এইরকম পোস্টার চারধারে সাঁটা হবে। সেই পোস্টারে কি তার মুখের ছবি থাকবে? যদি থাকে তাহলে ছুটকিরা নিশ্চয়ই সেই ছবি দেখে তাকে চিনতে পারবে। খুব অবাক হয়ে যাবে ওরা। হঠাৎ খেয়াল হলো নবকুমারের, গীতিময়বাবু তাকে ছবির নামটা বলেনি, এমনকি মন্দাক্রান্তাও নয়। ওরা না বলুক, সে নিজে জিজ্ঞাসা করেনি কেন? নিজেকে একটা গবেট ছাড়া আর কিছু মনে হচ্ছিল না নবকুমারের। আজ ট্রেন ঠিক সময় চলছিল। দুপুরে কাছাকাছি চেনা নামে স্টেশনগুলো দেখে সে বেশ আরাম পেল। তারপর ওদের নামের স্টেশনে ট্রেন নামতেই লাফিয়ে নিচে নামল। দ্রুত প্ল্যাটফর্ম থেকে বেরোতে গিয়েও থমকে দাঁড়ালো। চেকবাবু ধারে কাছে নেই। সে আশেপাশে তাকিয়ে দূরে লোকটাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। এই নিন টিকিট। লোকটার মুখ হাঁ হয়ে গেল। একে আগে দেখেনি সে। স্টেশনের বাইরে পা দিতেই রিকশাওয়ালাগুলো তার দিকে তাকালো। একজন বলল, কলিকাতায় থাকা হয় এখন? মাথা নাড়ল নবকুমার। প্রশ্ন করেই রিকশাওয়ালা উৎসাহিত হলো অন্য যাত্রী দেখে। ওরা জানে রিকশায় ওঠার ছেলে সে নয়। রতন পিছন ফিরে চা বানাচ্ছিল। নবকুমার গম্ভীর গলায় বলল, এক কাপ চা। দিচ্ছি। রতন না তাকিয়েই বলল। দুটো গ্লাস চা বানিয়ে একজনকে দিয়ে দ্বিতীয়টা নবকুমারের দিকে এগিয়ে ধরেই সে চিৎকার করল, আরে তুই! গলা শুনে চিনতে পারিসনি? কি হয়েছিল রে? আমি তো বিশ্বাস করতে পারিনি খবরটা পেয়ে। বিশ্বাস করা যায় না। দুদল বোম নিয়ে লড়াই করছিল, হঠাৎ তার মধ্যে গিয়ে শুনেছি সেটা নাকি বেবুসাদের পাড়ায়। মাস্টারদা যে ওই পাড়ায় যেত তা আমি কখনো ভাবতে পারিনি। সবাই বলছে ওরকম লোকের ওইভাবেই মরণ হয়, কিন্তু আমার এই কথা মানতে ইচ্ছে করছে না। মাস্টারদা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ব্যাট, তুই কি নষ্ট মেয়েদের পাড়ায় থাকিস? কলিকাতায় নষ্ট আর ভালো পাশাপাশি থাকে। আমার সঙ্গে দেখা করে শর্টকাট করতে গিয়ে মারা গিয়েছে মাস্টারদা। যারা বদনাম ছাড়াচ্ছে তাদের বলে দিস। গ্লাস রেখে চায়ের দাম দিতে যাচ্ছিল নবকুমার। রতন বলল, ওটা থাক, বিকেলে আয়, কথা হবে। বলতে পারছি না, মাকে নিয়ে হাসপাতালে যেতে হতে পারে। কেন? মাসিমার কি হয়েছে? জানি না, গিয়ে শুনব। হাঁটা শুরু করল নবকুমার।
খানিকটা হেঁটে দাঁড়িয়ে গেল নবকুমার। দূরে তাদের গ্রাম দেখা যাচ্ছে। আকাশের অনেকটা গাছগাছালি আড়াল করে দাঁড়িয়ে আছে বাড়িঘর নিয়ে। দেখেই বুকে মায়া জমল। কিরকম কষ্ট কষ্ট বুকে টলমল করে উঠল। বাতাস নিল সে। বাতাসে ধুয়ে গেল শরীর। কয়েক পা হেঁটেই রাস্তা বাঁক নিতেই দেখল মাঠে গরু চলছে। এখন চাষের সময় নয়, কোথাও কোনো শব্দ নেই। শহরের কান এখানে এসে খাঁ খাঁ করতে লাগল। কি নেই, কি নেই? সামনে জোড়া বেল গাছ, রাস্তার দুধারে দুটো। ঝাঁকড়া গাছ দুটোকে সে জ্ঞান হওয়ার পর থেকেই দেখে এসেছে। সন্ধ্যের পর কেউ একা এই গাছ দুটোর পাশ দিয়ে যায় না। সাদা ধুতে জড়ানো ব্রহ্মদৈত্যকে নাকি অনেকেই দেখেছে। খরম পায়ে শূন্যে হেঁটে বেলগাছের ডালে বসে দোল খান তিনি। গায়ের মুখে তার অবস্থান বলে মেছভূত গেছভূত অথবা শাঁকচুন্নিরা এদিকে ঢুকতে সাহস পায় না। আগে প্রতি অমাবস্যা পূর্ণিমায় গায়ের বৃদ্ধারা এসে ফুল জল দিয়ে যেতেন গাছ দুটোর গোড়ায়। এখন সেটার চল নেই। ওকে নব না? পাশ দিয়ে যেতে যেতে সাইকেলটা থেমে গেল। নবকুমার লোকটিকে চিনতে পেরে দাঁড়িয়ে গেল। কেমন আছেন সুমন কাকা? আর কেমন আছি, খরচ করে ছেলেটার বিয়ে দিলাম, সে এখন ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়িতে। এরপর কি ভালো থাকা যায়? তুমি তো কলকাতায় থাকো। শুনেছি ভালো কাজ কাম করছো, বাবাকে টাকা পাঠাও, খুব ভালো লাগে। তা বাবা একটা উপকার করতে পারবে? বলুন। আমার মেয়েটাকে কি তোমার মনে আছে, শিবানী? স্কুল ফাইনাল পাশ করে বসে আছে। দাদার ব্যাপার দেখে বলছে বিয়ে করবে না সে। আমি যে পাত্র খুঁজে জোর করে বিয়ে দেব সে ক্ষমতাও আর নেই। মেয়ের মাথায় ঢুকেছে সে চাকরি করবে। কলিকাতার মেয়েরা তো চাকরি করে। শিবানীর জন্য একটু চেষ্টা যদি করো তাহলে চিরকৃতজ্ঞ থাকব। আমি চেষ্টা করব। তাহলেই হবে। এসো না আমাদের বাড়িতে, শিবানীর সঙ্গে আলাপ করে যেও। চলি, আমার একটু দেরি হয়ে গিয়েছে। খারাপ লাগছিল খুব সুমন কাকার জন্য। কিন্তু এ কি বলল সে? কোথায় চেষ্টা করবে? চেষ্টা করার মতো ক্ষমতা তার নেই তা ভুলে গিয়ে কি করে আশ্বাস দিল? আগে হলে স্পষ্ট বলতো, সুমন কাকা, আমি আগে যাত্রার গদিতে প্রম্পটারের চাকরি করতাম। কলিকাতায় মেয়েদের যেখানে চাকরি হয় সেখানকার কারোর সঙ্গে আমার আলাপ হয়নি। এখন আমি সিনেমায় অভিনয় করার জন্য তৈরি হচ্ছি। সেখানে যদি শিবানীর কথা বলি তাহলে কেউ পাত্তা দেবে না। তাছাড়া সেখানে কেউ বাঁধা ধরা চাকরি করে না। অথচ এই সত্যি কথাটা না বলে দিব্যি বলে দিল আমি চেষ্টা করব। মাস্টারদা বলতো কর্পোরেশনের চল পেটে পড়লে মানুষ বদলে যায়। তাহলে কি সেও বদলে গিয়েছে? গ্রামেই ঢুকে পড়ল সে। আশেপাশের অনেকেই তাকে উৎসুক চোখে দেখছে। জনার্দন আসছিল ওপাশ থেকে। তাকে দেখে চোখ বড় বড় করে বলল, কিরে চলে এলি? জনার্দন পাশের বাড়ির ছেলে। ছেলেবেলায় স্কুলে যেত না বলে ওর বাবা মাঠের কাজে লাগিয়ে দিয়েছিল, তাই নিয়ে আছে। মায়ের কি হয়েছে রে? মা? তোর মা? আচ্ছা ক্যাবলা তো তুই, মা বললে আমি কি তোর মায়ের কথা বোঝাবো? তোর মা মানে কাকিমার? আমি জানি না তো। চল চল দেখে আসি। জনার্দন সঙ্গ নিল। হাঁটতে শুরু করে বলল, তুই নাকি কলিকাতায় খুব বড় চাকরি করিস, বাড়িতে টাকা পাঠাস, অনেক টাকা মাইনে। কত টাকা রে? 5-6 হাজার, পরে বাড়বে। বাপ, এত টাকা! শালা সারা বছর জমিতে গরুর মতো খাটি আমি। বছরের খাওয়ার পর 2000 থাকে কিনা সন্দেহ। তোর কথা শুনলে বাবা বলবে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝনি। না রে নব, আমার ছেলেকে আমি অনেক পড়াশোনা শেখাবো, কিছুতেই পড়া ছাড়তে দেব না। তোর ছেলে? তুই বিয়ে করেছিস কবে? এখনো করিনি, তবে করতে তো হবেই। তারপর ছেলেও আসবে, তাই না? ও
ও কাকা বাবু, দেখুন কে এসেছে। হ্যাঁ, বড়লোক হয়ে এসেছে। বাবা ঘরের ভেতরে ছিল। বারান্দায় বেরিয়ে এসে নবকুমারকে দেখে খুশি হলো। ও তুমি শুনছ, নব বাড়ি এসেছে। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে মা প্রায় তীরের মতো বেরিয়ে এলো। ও মা, তুই এসেছিস? কি রোগা হয়ে গিয়েছিস রে। ইস, গলার হাড় বেরিয়ে গিয়েছে। নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিক মতো করতিস না। যার এক গ্লাস জল গড়িয়ে যাওয়ার অভ্যাস ছিল না, সে কি করে পারবে। আয় বস, আমি এক গ্লাস চিনি জল করে আনছি। জনার্দন হাসল। কি যে বলো কাকি, গাদা গাদা টাকাও হাতে পায়, হুকুম করলেই মাছ মাংস চপ কাটলেট রাবড়ি চলে আসবে। মা মুখ ফেরালো। বাবা জনার্দন, এখন তুমি বাড়ি যাও। ছেলেটা এতদিন পরে এলো, একটু জিরোতে দাও ওকে, কেমন? বাবা বলল, তুই বরং একটা কাজ কর জনা, নবর বন্ধুদের খবর দিয়ে বল বিকেলে দেখা করতে। অনিচ্ছা সত্ত্বেও জনার্দন বেরিয়ে গেল। এবার নবকুমার জিজ্ঞাসা করল, তোমার শরীর খারাপ না? মানে? তোমার তো এখন হাসপাতালে থাকার কথা। বাবা লিখেছে তুমি পেটের যন্ত্রণায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছ। তোমাকে হাসপাতালে ভর্তি করতেই হবে। মা একটু লজ্জা পেল। তোর বাবা এসব লিখতে চাইছিল না, আমি জোর করে লিখিয়েছি। আমি হাসপাতালে ভর্তি চাইলে তুই না এসে পারবি না, তাই। বাবা বলল, কদিন থেকে খালি কেঁদেই চলেছে। তোকে নিয়ে নাকি খুব কুস্বপ্ন দেখছে। তারপর থেকে এক কথা ওকে আসতে বলো। তাই বলে তুমি এত বড় মিথ্যে লিখবে? বাবা এবার মাকে বলল, শোনো, আমি নিষেধ করেছিলাম, তুমি এবার জবাব দাও। এক কথা, আমি ওকে না দেখলে মরে যাব। মা ফোঁস করে উঠল। মিথ্যে কেন হবে? রোজ বিকেলে পেটে চিনচিনে ব্যথা হয়, অম্বলে বুক জ্বলে যায়। তুই যে গেলি, এসবের খবর নিয়েছিস? নতুন জায়গায় পায়ের তলায় মাটি থাকে না। আমাকে একটু সময় না দিয়ে হুট করে ডেকে পাঠালে, মিথ্যে বলে টাকা চাইলে। 1-8টা নয়, একেবারে 5,000। অত টাকা আমি কোথায় পাবো তা একবারও ভেবেছ? তাহলে পাঠালে কি করে? বাবা হতভম্ব গলায় বলল। নবকুমার মাথা ঝাঁকালো। শেফালি মা না পাঠালে তার পক্ষে যে পাঠানো সহজ হতো না, তা এখন বলে কি লাভ হবে? বাবা বলল, এক কথায় হুট করে 5,000 পাঠিয়ে দিলি, কজন পারে? নিশ্চয়ই খুব ভালো রোজগার করছিস। টাকাটা আমি ধার করে পাঠিয়েছি, মাসে মাসে শোধ করতে হবে। ও মা, তাহলে তুমি ফেরত দিয়ে দাও, ওর খুব কষ্ট হবে শোধ করতে। ঠিক আছে, টাকাটা যে কারণে চেয়েছিলে সেটা ভুলে যাচ্ছ কেন? মানে? গুরুতর না হোক, মায়ের পেটে ব্যথা হয়, অম্বল হয়। তুমি কালই মাকে সদরের হাসপাতালে দেখাতে নিয়ে যাও। এখন তো টাকার জন্য চিন্তা করতে হচ্ছে না। না না, আমার সদরে যাওয়ার দরকার নেই। ভজন ডাক্তারের হোমিওপ্যাথির গুলি খেলেই ঠিক হয়ে যাবে। তুমি আজ সন্ধেবেলায় ভজন ডাক্তারকে গিয়ে বলো। তুমি যদি বাবার সঙ্গে কাল সদরের হাসপাতালে গিয়ে বড় ডাক্তারকে না দেখাও, তাহলে আমি আজ রাতে ট্রেন ধরে কলিকাতায় চলে যাব। আচ্ছা, মুশকিলে পড়া গেল। আমি কাল সকালে যদি সদরে যাই, তাহলে রান্না করব কখন? তুই না খেয়ে থাকবি নাকি? আমার জন্য চিন্তা করতে হবে না, গ্রামের কারোর বাড়িতে খেয়ে নেব। খবরদার না। কেন? এর মধ্যে আমার কাছে কেউ কেউ এসেছিল। তুই ভালো চাকরি করছিস জানতে পেরে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। আমরা নেই জানলে তোরা তাকে জামাই আদরে খাওয়াবে, কিন্তু কখনো যাবি না তুই। এই গ্রামে তোর শ্বশুর বাড়ি হোক, আমি চাই না। ঠিক আছে, আমি রতনের দোকানে খেয়ে নেব, ওর তো কোনো বোন নেই। নবকুমার ঘরে ঢুকল। প্রাইমারি স্কুলের মাঠের একপাশে মুদির দোকান, চায়ের ঠেক। ঠিক এই কারণে যে নিবারণ এখনো দোকান তৈরি করার পয়সা জোগাড় করতে পারেনি। ওপরে একটা প্লাস্টিকের ছাউনি টাঙিয়ে চা বানায়,
বয়ামে বিস্কুট আছে। ভোরবেলায় ও সব নিয়ে আসে, রাত নামলে তুলে বাড়ি নিয়ে যায়। ওরা আড্ডা মারছিল রাস্তার পাশে বাঁধানো বটতলায়। চাকরির সন্ধানে গ্রাম ছেড়ে যাওয়ার আগে এই বাল্যবন্ধুদের সঙ্গে দিনের পর দিন আড্ডা মেরেছে নবকুমার। এদের দুজন এখনো বেকার, একজন বাসে কন্ডাক্টরি করে, চতুর্থ জন প্রাইমারি স্কুলের মাস্টার। মাস্টার বলছিল, তুই বিশাল ঝুঁকি নিয়েছিলি, অবশ্য সাফল্য পেতে গেলে ঝুঁকি নিতেই হয়, তা নিজেই বাড়ি ভাড়া করে থাকিস। নবকুমার একটু ভাবল, তারপর বলল, না, একজন বৃদ্ধা মহিলা একা থাকেন, আমাকে তিনি থাকতে দিয়েছেন। ওর ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নেই। কন্ট্রাক্টর বলল, শালা, তোর কপাল খুলে গিয়েছে রে, বুড়ি মরলে সব কিছুর মালিক তো তুই হবি। কাগজে লিখিয়ে নে নব, নইলে মরার খবর পেয়ে শকুনের মতো দাবিদাররা উড়ে এসে তোকে তাড়াবে। নবকুমার শুধু একটা শব্দ নাক দিয়ে বের করল, প্রথম বেকার বন্ধু জিজ্ঞাসা করল, কিরকম মাইনে পাস রে? ৬,০০০। বা, এ চাকরিটা কি করতে হয় তোকে? নবকুমার কথা হাতড়াল। তাকে সিনেমার নায়কের জন্য নির্বাচন করা হয়েছে বললে কি প্রতিক্রিয়া হবে? মাইনের ব্যাপারটা মিথ্যে বলতে এখন আর আটকায়নি। জনার্দনকে বলার পর থেকেই সংকোচ চলে গিয়েছিল। বোধহয় বারবার বললে মিথ্যে কথা সত্যির মতো সহজ হয়ে যায়। সে বলল, ওই চাকরি, ধরে নে না একটা চাকরি। তার মানে? আমি প্রতিশ্রুতিবদ্ধ, যে চাকরি করি তা আগামী ৬ মাসের মধ্যে কাউকে বলা চলবে না, জানতে পারলেই ওরা ছাড়িয়ে দেবে। মাস্টার মাথা নাড়ল, বুঝতে পেরেছি। কি বুঝলি? তুই নিশ্চয়ই সরকারি গোয়েন্দা বিভাগে চাকরি পেয়েছিস। ৬ মাসের টেম্পোরারি পিরিয়ড শেষ হলে তবে পাকা চাকরি। ফলে সবাই গল্প শুনতে চাইল, কিভাবে তাকে গোয়েন্দা হওয়ার ট্রেনিং দেয়া হচ্ছে, অ্যাকশন করতে হচ্ছে কিনা ইত্যাদি। নবকুমার বলল, চা খাবি? কন্ডাক্টর বলল, নিশ্চয়ই। এই নিবা, 4টে চা আর সুজির বিস্কুট, জলদি, নব দাম দেবে। ওখানে কোথায় থাকিস তুই? ঠিকানাটা দিয়ে যাবি। ভবানীপুরে, বেশ বড় লোকদের পাড়া। বলতে বলতে চোখের সামনে সোনাগাছির রাস্তা ভেসে উঠল। ওই পাড়ায় থাকে জানলে এদের মন চঞ্চল হবেই, কি দরকার বলার। এই সময় দূরে দুজন ভদ্রমহিলাকে আসতে দেখা গেল। এদের কখনো দেখেনি নবকুমার। ওরা যেভাবে হেঁটে আসছেন তাতে মনে হচ্ছিল এখানকার লোক। মাস্টার নিচু গলায় বলল, চিনতে পারছিস? না। সুমিতা, বড় গাঙ্গুলি বাড়ির মেয়ে আর ওর ননদ বেড়াতে এসেছে, আমাদের পাত্তা দেয় না। সুমিতার স্বামী নাকি বিরাট ব্যবসায়ী। ওরা সামনে আসতেই নিবারণ চা বিস্কুট দিয়ে গেল। নবকুমার দেখল বিবাহিতা মহিলা, তার বয়সী, ননদটি কিঞ্চিত ছোট। হঠাৎ ননদটি নবকুমারকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। তার বৌদি এগিয়ে যাচ্ছিল, ঘুরে ডাকল, কি রে, আয়। ননদ ছুটল বৌদির পাশে, ফিসফিসিয়ে কিছু বলল। বৌদি মাথা নাড়ল, ধ্যাত, হতেই পারে না। এত ভুল আমার হবে? হ্যাঁ, তোর চোখে নেবা হয়েছে, এদের আমি ছেলেবেলা থেকে চিনি। বেশ, চল। নবকুমার দেখল ওরা এগিয়ে আসছে। সামনে এসে বৌদি, যার নাম সুমিতা, সে বলল, কেমন আছো তোমরা? সবাই গ্রামে থেকে গেলে? হঠাৎ এ কথা, এর আগে তো চিনতেই পারছিলে না। কন্ডাক্টর বলল, চিনে নতুন কি হবে, আমার ননদ একটা ভুল করছিল ওকে নিয়ে। সুমিতা দেখালো নবকুমারকে, তারপর ননদকে বলল, ভুল ভেঙেছে, ওর নাম কি যেন? নবকুমার। সঙ্গে সঙ্গে সুমিতার ননদ চেঁচিয়ে উঠল,
ছবির নিচে এই নামটাই তো লেখা ছিল। উত্তেজিত ননদের দিকে তাকিয়ে সুমিতা বলল, তুই ঠিক বলছিস? ঠিক। সুমিতা তাকালো নবকুমারের দিকে। তুমি কি এখনো এই গ্রামে থাকো? কেন? নবকুমার জিজ্ঞাসা করল। অস্বস্তি শুরু হয়ে গিয়েছে তার। তোমার মতো দেখতে, তোমার নামেই নাম একজনের ছবিও গতকাল কাগজে দেখেছে। তুমি তো এই গ্রামের ছেলে, তোমার ছবি নিশ্চয়ই নয়। আমরা শুনতাম একই রকম দেখতে দুটো মানুষ পৃথিবীর দুটো প্রান্তে নাকি থাকে, কিন্তু কলকাতা তো এখান থেকে খুব দূরে নয়। আরেকজনের জন্য তোমার বেশ সমস্যায় পড়তে হবে। আচ্ছা চলি। সুমিতা তার ননদের হাত ধরে যাওয়ার জন্য পা বাড়াতেই মাস্টার বলল, নব এখন কলকাতায় থাকে। তাই? কি করো তুমি? কন্ট্রাক্টর বলল, চাকরি, হেভি মাইনে, কিন্তু চাকরিটা কি জিজ্ঞাসা করো না, বলা নিষেধ। এমন কি চাকরি যা কাউকে বলা যাবে না? এখন টেম্পোরারি, তাই। নবকুমার উসখুস করছিল। মেয়েটা যদি ভুল না করে তাহলে, কিন্তু কেউ তো তার ছবি তোলেনি, অন্তত তাকে জানিয়ে নয়। যেদিন অডিশনে গিয়েছিল সেদিন অবশ্য ভিডিওতে ছবি তোলা হয়েছিল, এমনি ক্যামেরাও ছিল। কোনো কাগজে মেয়েটি দেখেছে তাও তো যাচাই করে নেওয়া যেত। কপালে ভাঁজ পড়ছিল সুমিতার। অত্যন্ত অবিশ্বাস নিয়ে সে জিজ্ঞাসা করল, তোমার সঙ্গে কি সিনেমার লোকদের পরিচয় আছে? আপনি এসব প্রশ্ন কেন করছেন বুঝতে পারছি না। মাস্টার বলল, এই তুই ওকে আপনি বলছিস কেন? দীর্ঘদিন দেখিনি, তোরা না বললে চিনতেই পারতাম না, তাই। সুমিতা চোখ বড় করে শুনল কথাগুলো, তারপর বলল, আই এম সরি, ও এমন পাগলামি করলো। তোমার মানে আপনার মতো দেখতে একজন, যার নামও নবকুমার, একটা সিনেমায় নায়কের ভূমিকায় নেমেছে। এখনো শুটিং আরম্ভ হয়নি। পাশ থেকে ননদ শুধরে দিল, না হোক তাই প্রশ্ন করেছিলাম। সুমিতা শেষ করল। মাস্টার বলল, কিরে নব, 6 মাস আগে আমি কিছু বলবো না। তরুণী বলল, ছবির নামকরণ এখনো হয়নি, প্রোডাকশন নাম্বার 1, পরিচালকের নাম গীতিময়, তাই না? আপনি আমাকে কাগজটা দেখাতে পারেন? হ্যাঁ, বাড়িতে আছে। কোন বাড়িতে রে? তোমাদের এখানে, কালকে আসার সময় কিনেছিলাম। যা, ওটা দিয়ে আবর্জনা মুড়ে আজ মাসি বাইরে ফেলে দিয়ে এসেছে। এ মা! বেকার বন্ধুদের একজন বলল, আমি দেখছি। গাছের গায়ে হেলান দিয়ে রাখা সাইকেলে উঠে সে ছুটল। মেয়েটি জিজ্ঞাসা করল, উনি কোথায় গেলেন? নতুন নিয়ম হয়েছে, গ্রামের সব জঞ্জাল জড়ো করে নদীর ধারে রাখা হবে। রবিবার সেগুলো আগুনে পুড়িয়ে ফেলবে পঞ্চায়েতের লোকজন। মেয়েটা বলল, চলো না বৌদি, আমরা ওখানে যাই। পারবেন না, দুর্গন্ধে দাঁড়াতে পারবেন না। এই সন্ধ্যা হয়ে এসেছে, এবার বাড়ি চল। নব, তোর না হয় বলা বারণ, শুধু একটা কথা বল, তোকে যদি কেউ সিনেমায় নামার কথা না বলে তাহলে তোর ছবি ছাপা হলো কি করে? ওটা যে আমার ছবি তা না দেখে কি করে বলবো? সুমিতা ঝাঁকিয়ে উঠল, আচ্ছা মানুষ তো, খোলসা করে বলতে পারছেন না যে সিনেমায় অভিনয় করছেন কেনা? কি করে বলবো, নিষেধ আছে। এই যে শুনলাম কি চাকরি করেন তা বলা নিষেধ, অভিনয় কি চাকরি? মাস্টার মাথা নাড়ল। বইতে পড়েছি আগে এমন হতো, নিউ থিয়েটার্সের ছবিতে যারা অভিনয় করতেন তারা মাস মাইনের চাকুরে ছিলেন। উত্তম কুমারও একসময় মাইনে পেতেন, কিন্তু নবকুমারকে চাকরিটা দেবে কেন? ও তো কখনো অভিনয় করেনি। কখনো করিনি বলিস না, কলেজ থিয়েটারে করেছি। আর তার জন্য কোটি কোটি ছেলেকে বাদ দিয়ে তোকে অভিনয়ের চাকরি দেবে কেন? ওই সময় ওদের বেকার বন্ধু ফিরে এলো।
সাইকেল থেকে নেমে ওটাকে গাছের গায়ে হেলান দিয়ে রেখে বলল, একটা কাগজ পেয়েছি, কিন্তু ভিজে গিয়েছে, কিছুটা ছিঁড়েছেও। এই কাগজটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেপার। বেকার বন্ধু চেষ্টা করলো কাগজটা খুলতে, কিন্তু ভিজে গলে গিয়ে ওর গায়ে এমনভাবে লেপ্টে রয়েছে যে খোলা অসম্ভব। দ্বিতীয় বেকার ছেলেটি কাগজটা সন্তর্পণে তুলে নিয়ে ছুটল নিবারণের কাছে। একটা সাঁড়াশি দিয়ে কাগজটা ধরে কয়লার উনুনের উপর আগুন বাঁচিয়ে রাখল। যেমন করে রুটি শাঁকা হয় তেমনি করে ঘুরিয়ে ফিরিয়ে কাগজটা সেঁকল কিছুক্ষণ ধরে। তারপর বন্ধুদের কাছে ওটাকে নিয়ে এসে বলল, কোন পাতায়? শেষের আগের পাতায়। শেষ পাতার অর্ধেক উড়ে গিয়েছে, কেউ হেল্প করো। মাস্টার এগিয়ে গেল। সন্তর্পণের শেষ পাতা তুলতে যেতেই সেটা হাতে উঠে এলো। জল শুকলেও পাতাটা নেতিয়েছিল। শেষের আগের পাতা উল্টে ধরতেই মাস্টার চেঁচিয়ে উঠল, আরে তাই তো! বুক ঠিপঠিপ করতে লাগলো নবকুমারের। সবাই যখন কাগজটার উপর হুমড়ি খেয়ে পড়েছে তখন তার পা নড়ল না। মাস্টার একটু কষ্ট করেই চেঁচিয়ে পড়ল, গীতিময়ের আগামী ছবির পরিকল্পনা শেষ, শুটিং শুরু হচ্ছে এই মাসেই। টপ হিট নায়িকার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছে নবাগত নবকুমার। তুই দেখিসনি আগে? না। নবকুমার তাকালো। তারই ছবি, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এটা নিশ্চয়ই সেই অডিশন নেওয়ার সময় তোলা। কন্ডাক্টর বলল, গুরু, তুই এখন সিনেমায় হিরো। কয়েক মাসের মধ্যে তুই তো ওখানে গিয়ে কামাল করে দিলি। মাস্টার বলল, এ কথাটা আমাদের কাছে চেপে যাচ্ছিলি? কি করব, আমাকে বলা হয়েছিল কাউকে যেন না বলি। কিন্তু 6,000 টাকা মাইনে দেবে তোকে। কন্ডাক্টর বলল, ওটা মিথ্যে কথা। হিন্দি ছবির হিরোরা কোটি কোটি টাকা পায়। একটা আইটেম ডান্সের জন্য মাল্লিকা 90 লাখ পেয়েছে জানিস? বাংলাতে কম টাকা, অন্তত 1,05,000 দেবে। পাপা। সুমিতা বলল, অভিনন্দন। এখন সবাইকে গর্ব করে বলতে পারবো আমাদের গায়ের ছেলে সিনেমার হিরো হয়েছে। তখন ওরকম বলেছিলাম বলে কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। তরুণী বলল, আমাকে একটু অটোগ্রাফ দেবেন? এখনই? এখনো শুটিং হয়নি। হওয়ার পরে আমি তো আপনার নাগাল পাবো না। সুমিতা তার ব্যাগ খুলে কাগজ ও কলম বের করে দিল। আপনি ব্যাগটার ওপর রেখে লিখুন। জীবনের প্রথম অটোগ্রাফটা সই করল নবকুমার। বাতাসের চেয়ে দ্রুত খবরটা ছড়িয়ে পড়ল গ্রামে। আমাদের ছেলে নবকুমার সিনেমার নায়ক হয়েছে। সন্ধ্যের পর বাড়িতে ভিড়। মা বাবা নাস্তানাবুদ, সবাই দেখতে চায় নবকুমারকে। খবরটা পেয়ে গিয়েছিল সে। বন্ধুদের সঙ্গে নদীর ধারে চলে গিয়েছিল ভিড় এড়াতে। 2 সাইকেলে 4 জন। কন্ডাক্টর জিজ্ঞাসা করল, তুই স্টুডিওতে গিয়েছিলি? কতবার? ঋতুপর্ণাকে দেখেছিস? দেখব না, এখনো আলাপ হয়নি, হয়ে যাবে। মাস্টার জিজ্ঞাসা করল, ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয় করতে বিপাশা বাসু এসেছিল, সামনাসামনি দেখেছিস? এই তোকে যেমন দেখছি ঠিক তেমনি। সত্যি? কিরকম দেখতে রে সামনাসামনি? হাঁটাফাটি। কলকাতায় গেলে আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি? তখন কি আরও কলকাতায় থাকবে? আচ্ছা, হ্যাঁ রে, তোর নায়িকার সঙ্গে প্রেমের সিন আছে? না থাকলে লোকে পয়সা দিয়ে টিকিট কিনবে কেন? তুই কি করে জড়িয়ে ধরবি? জীবনে তো কোনো মেয়ের সঙ্গে প্রেম করিসনি, হাত পা কাঁপবে না? তার আগে রিহার্সাল করতে হবে। রিহার্সাল? তাহলে তো বহুবার জড়াতে হবে। কিসিং সিন আছে? জানি না, এখনো পুরো স্ক্রিপ্ট পড়িনি। রাত 10টার পর যখন নবকুমার বাড়ির খিড়কি দরজা দিয়ে ঢুকল তখন বাইরের কেউ অপেক্ষায় নেই।
তাকে দেখা মাত্র মা চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে এলো। দুহাতে নবকুমারকে জড়িয়ে ধরে স্থির হয়ে থাকলো কিছুক্ষণ, যদিও ফোঁপানি থামছিল না। নবকুমার বেশ ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? বারান্দা থেকে বাবা বেশ কঠিন গলায় বলল, সারা গ্রামে বাড়িতে এসে জুটেছিল তোমাকে দেখতে। তুমি নাকি কলকাতায় গিয়ে সিনেমার হিরো হয়ে গেছো। তুমি যে এত বড় মিথ্যেবাদী তা আমি জানতাম না। চাকরি করছো, মায়ের অসুখের চিঠি পেয়ে ধার করে টাকা পাঠিয়েছ চিকিৎসার জন্য। এইসব মিথ্যে কথা বলার দরকার কি ছিল আমাদেরকে? আমি মিথ্যে বলিনি। আবার মিথ্যে? না, কলিকাতায় গিয়ে তুমি উচ্ছন্নে গিয়েছ। সিনেমার নায়ক কত টাকা রোজগার করে তা একটু আগে গ্রামের লোকজন বলে গেল। আমরা এখানে তোমার মুখ চেয়ে বসে আছি আর তুমি হাজার হাজার টাকা রোজগার করে মহা ফুর্তিতে আছো। মাস গেলে দয়া করে এটো কাটা ছুঁড়ে দিচ্ছ। ছি ছি নবকুমার, তোমার এত অধঃপতন হয়েছে। বাবার গলায় হাহাকার। দু হাতে মাথা চেপে ধরল বাবা। হ্যাঁ বাবা, তুই এখনো সিনেমার মেয়ে মানুষের ছলা গলায় ভুলিসনি তো? মা, তোমরা ভুল শুনে কল্পনা করে নিচ্ছ। আমি একটা যাত্রা দলের প্রম্পটারের চাকরি করতাম। যাত্রার মালিক একটা সিনেমা বানাচ্ছেন। তিনি আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দেন। আমার মতো গ্রামের ছেলে তার দরকার। আমাকে ওরা পরীক্ষা করেছেন, কিন্তু কিছুই ফাইনাল হয়নি এখনো। কত টাকা দেবে? কত আর, বড় জোর 10,000, তাও অনেক দিন কাজ করার পরে। এত কম? বিশ্বাস করি না। ওরা বলল 2-3 লাখ। তাহলে তুমি আমার সঙ্গে চলো, নিজের কানে শুনে আসবে। সিনেমায় যারা নামে তাদের চরিত্র ভালো থাকে না। আমি তো নামছি না। যদি ওরা সুযোগ দেয় তাহলেই একটার পর আর কেউ আমাকে ছবির নায়ক করবে না। অতএব আমাকে চাকরি করতে হবে। তুই থাকিস কোথায়? পোস্ট অফিসের মধুসূদনবাবু বলছিল তোকে যে ঠিকানায় চিঠি পাঠিয়েছি সেই চিতপুর নাকি বেশ্যাপাড়ার গায়ে। আমি ভবানীপুরে থাকি, এসে দেখে যেও। হ্যাঁ রে, কোনো মেয়ে মানুষের সঙ্গে তোর কি আলাপ হয়েছে? উফ, তুমি বিয়ের পরে কটা সিনেমা দেখেছ? একটাও না, তোর বাবা নিয়ে যায়নি। আমার বন্ধু মাস্টারের বাড়িতে টিভি আছে, একদিন দুপুরে গিয়ে বাংলা সিনেমা দেখে এসো, তোমার ভুল ভাঙবে। এসব কথা ছেড়ে এখন খেতে দেবে। মা ছুটল রান্নাঘরে। বাবা বলল, যদি ছবিতে তোমাকে দেখে লোকের ভালো লাগে, তারপর যদি অনেক অনুরোধ করে। আমি যদিতে বিশ্বাস করি না বাবা। যখন যা হবে তখন পরিস্থিতি বুঝে পা ফেলবো। এই যে তুমি সারা জীবন অন্যকে দিয়ে চাষ করিয়ে কোনো রকমে বেঁচে আছো, এটা কি সুস্থ জীবন? যারা চাকরি করে তাদের মনিবের মন বুঝে চলতে হয়। যাদের তুমি বেশ্যা বলছো তাদেরও পরিশ্রম করে টাকা পেতে হয়। আমি যদি সিনেমায় অভিনয় করি তাহলে সেটা ভালোভাবে করতে চেষ্টা করব। যেমন রোজগার হবে তেমন টাকা পাঠাবো। সেই টাকা যদি তোমাদের নিতে ইচ্ছে না করে তাহলে নিও না। কথা শেষ করে নবকুমার দেখল বাবার মাথা যেন অনেকটা নুয়ে পড়েছে। নবকুমার বাবার সামনে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? হাত সরালো মানুষটা। তোর এই দুর্মতি হলো কেন? আমরা গরিব গাঁয়ের মানুষ, আমাদের কি ওসব মানায়? তুই সিনেমায় নামবি, লোকে তোকে মাথায় করে নাচবে। যদি ভালো করিস, ভিড় করে আসবে তোকে দেখতে। তোর 14 পুরুষকে কেউ দেখতে এসেছিল, তখন তোর অন্য জীবন হয়ে যাবে। ঠাটবাট, গাড়ি বাড়ি, মদ, মেয়ে মানুষে ডুবে থাকবি। যারা তোর পাশে সব সময় থাকবে তারা আমাদের ঝি চাকর ভাববে। না পারবি তুই সম্পর্ক রাখতে, না পারবো আমরা। তুই আমাদের থেকে বহু দূরে চলে যাবি রে নব। মরার আগে এই দেখে যেতে হবে আমাকে? আশ্চর্য, এখনো রাম জন্মালো না আর তুমি রামায়ণ গাইছ? তার মানে যারা সিনেমায় অভিনয় করে তাদের সবাই বাবা মাকে ত্যাগ করে দিয়েছে। তারা শহরের বাবা মা, আদব কায়দা বোঝে। ও শোনো,
আমি একটা সিনেমায় সুযোগ পেয়েছি মানে এই নয় যে সারা জীবন সিনেমায় সুযোগ পাব। মানুষের যদি ভালো না লাগে তাহলে এই শুরুতেই শেষ হয়ে যাবে। ধরো আমি যদি বড় চাকরি করতাম, যা ব্যবসা করে কোটিপতি হয়ে যেতাম, তাহলে কি তোমাদের মনে হতো আমি তোমাদের কাছ থেকে দূরে সরে যাব? না, হতো না। কারণ তোকে মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করতে হতো, তোকে দেখার জন্য লোক ভিড় জমাতো না। তাছাড়া বড় চাকরি বড় ব্যবসা তুই কখনো করতে পারতিস না, আমাদের এই সমাজের কেউ পারেনি। তাই বলি নব, তুই সিনেমায় নামিস না। এখন না বলবো কি করে? আমি ওদের চুক্তিতে সই করেছি। তাছাড়া আমি বলছি, তুমি খুব ভুল ভাবছ। অনেক নিচুতলার মানুষ খুব বড় হয়ে গিয়েও তার মাটিকে ভুলে যায়নি। এই যে তুমি মায়ের অসুখের মিথ্যে খবর দিয়ে টাকা চাইলে, আমি তো সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দিয়েছি। বলেই ঠক গিলল নবকুমার। কথাটা মিথ্যে। শেফালি মা নিজে থেকে না পাঠালে সে হয়তো ধার ধর করে 2-3 হাজার টাকা নিয়ে এখানে আসতো। অত টাকা টিএমও করতো না। আমার 1,000 টাকা ধার ছিল, খুব চাপ দিচ্ছিল ধার শোধ করতে। তোর পাঠানো টাকা থেকে শোধ করে দিয়েছি, বাকিটা আছে, তুই নিয়ে যা। বারে, মায়ের চিকিৎসার জন্য পাঠানো টাকা আমি নেব কেন? কি করে চিকিৎসা করে? সবাইকে তো একদিন মরতেই হবে। চিকিৎসা না করালে তোর মা না হয় একটু আগে মরবে। নিয়ে যা টাকাগুলো। তুমি বাচ্চাদের মতো কথা বলছো। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। আমি এমন কিছু লোককে জানি যারা সামান্য পিয়নের চাকরি করে। বিয়ের পর বউকে শহরে নিয়ে গিয়ে বাপ মাকে ভুলে গিয়েছে। টাকা পাঠানো দূরের কথা, একটা খবরও নেয় না। আমি তো সেরকম হয়ে যেতে পারি, তখনও তো তোমাদের কষ্ট হবে, তাই না? কিন্তু সিনেমায় অভিনয় করে আমি যদি নাম করি, তোমরা কষ্ট না পাও এমন কাজ যদি না করি, তাহলে তো তোমরা খুশিতে থাকবে। কি বলো? পাথর বাটি কি সোনার হয় বাবা? না, হয় না। কিন্তু তেমন হলে সোনার বাটি ব্যবহার করতে দোষ কি? সোনার বাটি আমি জীবনে দেখিনি। খোকা, বাবাকে নিয়ে খেতে আয়, রাত অনেক হয়ে গিয়েছে, কাল সকালে তো আমাকে হাসপাতালে যেতে হবে। 7 সকালে বেরিয়েছিল ওরা। প্রথম বাস সদরে যায় ভোর 5:30টায়। সেখানে ট্রেন লাইন নেই। 7:30টায় পৌঁছে গিয়েছিল। বাসস্ট্যান্ড থেকে রিকশায় হাসপাতালে। 2টো রিকশা নিতে হয়েছিল। বাবা মায়ের পাশে বসেনি, নেমে বলেছিল, মিছিমিছি রিকশা ভাড়া দিতে হলো, এইটুকু রাস্তা হেঁটেই আসা যেত। নবকুমার রেগে গেল। মাকে নিয়ে 1 মাইল হাঁটতে? মা কি সুস্থ? বাবা কিছু বলল না। সে চেয়েছিল বাবা মাকে নিয়ে সদরের ডাক্তারকে দেখিয়ে আসুক। কাল রাতে খাওয়ার পর মা বলেছিল, আমি তোর বাবার সঙ্গে যাব না। কেন? তাহলে আমার ডাক্তার দেখানো হবে না, ও কিছুই জানে না। কি করে জানবো? আমি কি কখনো হাসপাতালে গিয়েছি? আমিও তো যাইনি। তুই তো বড় শহরে আছিস, কথা বলতে পারিস। খোঁজ খবর নিয়ে কার্ড করিয়ে ডাক্তারের কাছে পৌঁছাতে 11টা বেজে গেল। এর মধ্যে চা বিস্কুট খেয়েছিল ওরা। মায়ের পেটে চিনচিনে ব্যথা শুরু হয়েছিল। ডাক্তার পরীক্ষা করে বললেন, লিখে দিয়েছি, টাকা জমা দিয়ে রিপোর্ট নিয়ে আসুন। কোথায় যাব? প্যাথোলজি ডিপার্টমেন্ট। অনেক ছুটোছুটি করতে হলো নবকুমারকে। আল্ট্রাসোনোগ্রাম করিয়ে জানা গেল তখনই রিপোর্ট পাওয়া যাবে না, পরদিন আসতে হবে। তারা যে 2 ঘন্টা বাসে চেপে এসেছে, আবার কাল এলে মায়ের কষ্ট হবে বলেও তখন আর গলানো গেল না। তখন অসহায় বোধ করল নবকুমার। যে নার্স মহিলা দায়িত্বে ছিলেন তাকে সে বলল, আমাকে পরশু সকালে কলিকাতায় পৌঁছাতেই হবে, নইলে একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিসের সুযোগ? সিনেমায় অভিনয় করার। আপনি সিনেমায় অভিনয় করবেন? আগে হ্যাঁ। কি চরিত্র? নায়কের। ও, সিনেমার নাম কি? এখনো নামকরণ হয়নি, পরশু থেকে শুটিং আরম্ভ। নায়িকাকে?
নামটা বলল নবকুমার। শুনে নার্স বললেন, এই প্রথম আমি একজন সিনেমার আর্টিস্টকে চোখে দেখলাম। দিন রশিদটা দিন, দেখছি কি করা যায়। 3টের মধ্যে রিপোর্ট পেয়ে গেল নবকুমার। নার্স মহিলা বললেন, শুধু আপনার জন্য আউট অফ টার্ন রিপোর্টটা বের করে দিলাম। যখন সবাই আপনাকে দেখেই চিনবে তখন যেন আমাকে ভুলে না যান। চলুন, আমি আপনার সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। ডাক্তারের কাজ শেষ হয়ে গিয়েছিল। তিনি যখন উঠছেন তখন নবকুমার তাকে রিপোর্ট দেখালো। ডাক্তার প্রথমে বলেছিলেন পরের দিন আসতে, কিন্তু নার্স মহিলা তাকে নিচু গলায় কিছু বলতেই তিনি রিপোর্ট নিলেন। চোখ বুলিয়ে ডাক্তার বললেন, পেশেন্ট কোথায়? বাইরে আছে। আচ্ছা, আপনি ওকে ভর্তি করে দিন। প্রেসক্রিপশনটা দেখি। নবকুমার পকেট থেকে বের করে সেটা এগিয়ে দিলে তার উপর কিছু লিখলেন ডাক্তার। সব ঠিক থাকলে কাল সকালেই অপারেশন করব। অপারেশন? ঘাবড়ে গেল নবকুমার। ডাক্তার বললেন, মেজর কিছু না, ওর অ্যাপেন্ডিক্স বাদ দিতে হবে। ব্যথা তো আজই হয়নি, বহুদিন ধরে কষ্ট সহ্য করেছিলেন। আমি বলতে বাধ্য হচ্ছি, ওকে আজ না নিয়ে এলে কোনো মুহূর্তে মারাত্মক কিছু হয়ে যেতে পারত। ডাক্তার চলে গেলেন। বাইরে বেরিয়ে এসে নবকুমার দেখল বাবার কিনে নিয়ে আসা সিঙ্গারা খাচ্ছে মা। বাবা ঠোঙা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে, গরম আছে। নবকুমার বলল, মা চলো। বাবা জিজ্ঞাসা করল, আবার কাল আসতে হবে? না, মাকে আজই ভর্তি করতে হবে এখানে। ভর্তি কেন? অপারেশন করবে, না করলে মা মারা যাবে। ওরে বাবা, সর্বনাশ! অপারেশন না করে ওষুধ দিলে হয় না? না, হয় না। আজ ভর্তি না করলে মা মারা যাবে। চলো। মা চুপচাপ ভর্তি হয়ে গেল। শুধু রাত্রে শোয়ার জন্য গ্রামে যাওয়ার কোনো মানে হয় না। সদরের খুব সস্তার হোটেলে রাত কাটালো ওরা। সকালে 2000 টাকা জমা দিতে হলো হাসপাতালে। 10টা নাগাদ মাকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। 40 মিনিট পরে যখন বেডে ফিরিয়ে দিল তখনও মায়ের জ্ঞান আসেনি। ডাক্তার জানালেন খুব ভালো অপারেশন হয়েছে। তারা অবাক হয়েছেন অ্যাপেন্ডিক্সের চেহারা দেখে। যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত ওটা। মা যে কি করে যন্ত্রণা সহ্য করেছিলেন তা তারা ভেবে পাচ্ছেন না। 3 দিনের মধ্যে মাকে ছেড়ে দেয়া হবে। বাবা বলল, তুই এলি বলে এসব হলো, আমি একা পারতাম না। তুই দূরে সরে গেলে কার ওপর ভরসা করব বল? এই প্রথম নবকুমারের মনে হলো তার বাবা খুব অসহায়। এখন তার আর কিছু করার নেই। দুবেলা গিয়ে মায়ের সঙ্গে কথা বলা আর প্রয়োজন হলে ওষুধ কিনে দেওয়া ছাড়া কী বা করার আছে? তাকে আজই ফিরতে হবে। বাবা প্রথমে রাজি হচ্ছিল না। নবকুমার চলে গেলে অসহায় হয়ে পড়বে। অনেক বুঝিয়ে হাসপাতালের লোকদের সঙ্গে কথা বলিয়ে শেষ পর্যন্ত রাজি করাতে পারল নবকুমার। সমস্ত খরচ মিটিয়ে দেওয়ার পরেও বাবার হাতে টাকা থাকবে। বিকেলের বাস ধরে কাছাকাছি ট্রেন স্টেশনে যেতে হবে। সেখান থেকে আবার ট্রেন। বিদায় নেওয়ার সময় বাবার চোখে জল পড়ল। নবকুমার বলল, আমি যদি একটু দাঁড়িয়ে যাই তাহলে তোমাদের আমার কাছে নিয়ে যাব। না না, আমি গ্রাম ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না রে। খারাপ লাগছিল খুব। মাকে বাড়িতে ফিরিয়ে না দিয়ে চলে আসতে হচ্ছে। কিরকম অপরাধী বলে মনে হচ্ছিল নিজেকে। হঠাৎ মনে পড়ল তার ফোন করার কথা ছিল। বাস থেকে নেমে ট্রেন স্টেশনের কাছে গিয়ে টেলিফোন বুথ দেখতে পেল নবকুমার। বুথের লোকটিকে বলল, কলিকাতায় ফোন করব, নম্বর বলুন। মন্দাক্রান্তার নম্বর বলতে গিয়ে হোঁচট খেল সে। সরি বলে সরে এলো বুথের কাছ থেকে। না, মন্দাক্রান্তার নম্বর এখন থেকে মুখস্থ করে রাখতে হবে।
কলকাতায় ট্রেনটা পৌঁছালো ভোরবেলায়। রাস্তা ফাঁকা ফাঁকা, বেশি লোকজন নেই, দোকানপাট খোলেনি। এই কলকাতার চেহারা বড় মনোরম। দোতলা বাসে চেপে বিডন স্ট্রিটে নেমে নবকুমার যখন সোনাগাছিতে ঢুকল, তখন সূর্য উঠবো উঠবো করছে। চট করে মনে হবে পাড়াটা মৃত। মানুষজন বাড়িঘর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। সোনাগাছি এখন ঘুমোচ্ছে। এমনকি শেফালি মায়ের বাড়ির মূল দরজাও খোলেনি। শব্দ করে করে শেষ পর্যন্ত নিচের মেয়েদের ঘুম ভাঙিয়ে দরজা খোলাতে হলো। যে মেয়েটি ঘুম চোখে দরজা খুলেছিল, সে বিরক্ত হয়ে কিছু বলতে গিয়েও সামলে নিল নবকুমারকে দেখে। তারপর সেই রাগটা প্রকাশ করতে শরীরের পশ্চাৎভাগ প্রবলভাবে দুলিয়ে চলে গেল নিজের ঘরে। দোতলায় উঠল নবকুমার। উঠেই অবাক হয়ে গেল। দরজায় শেফালি মা দাঁড়িয়ে আছেন। কেমন আছেন তোমার মা? গতকাল অপারেশন হয়েছে, ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই। কি হয়েছিল? অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিতে হয়েছে। কবে ছাড়বে? 3 দিন রাখবে। ও, তুমি চলে এলে কেন? আমার তো কাজ শুরু হচ্ছে। গম্ভীর হলেন শেফালি মা। রাত থেকে ট্রেন জার্নি করে এসেছো, ঘরে গিয়ে বিশ্রাম নাও, পরে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি এখনো বলতে পারেন, আমি একটুও টায়ার্ড নই। ওই মন্দাক্রান্ত মেয়েটির সঙ্গে তোমার কেমন সম্পর্ক? সম্পর্ক আমি ঠিক জানি না। তুমি জানো না, অথচ সে গত 2 দিনে অন্তত 6 বার ফোন করে জানতে চেয়েছে তুমি গ্রামে ঠিকঠাক পৌঁছেছ কিনা, তোমার মায়ের শরীর এখন কেমন। তুমি গিয়ে অবধি ওকে একটাও ফোন করনি। ফোন তো তুমি আমাকেও করনি, কিন্তু আমি তো ফোনের জন্য ওর মতো ব্যাকুল হইনি। মা মাসি দিদিরা ধৈর্য রাখতে জানে। উদ্বিগ্ন হলেও একটা সময় পর্যন্ত তা নিজের মধ্যে রাখে। অন্য সম্পর্ক হলে মেয়েরা অল্পেই বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে। মন্দাক্রান্ত তো তোমার থেকে বয়সে বড়। হ্যাঁ, কলকাতার মানুষরা মেনে নেয়, তা গ্রামের মানুষের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তোমার বাবা মায়ের কথা মনে রেখো, যাও। শেফালি মা নিজের ঘরে ঢুকলেন। ঘরে এসে খাটের উপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল নবকুমার। মন্দাক্রান্তা কেন এতবার ফোন করেছেন? আজকের মধ্যে না ফিরলে ফোন করে জানতে চাইতে পারত। শেফালি মা যে রুষ্ট হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। সম্পর্কের কথা জিজ্ঞাসা করলেন উনি। মন্দাক্রান্তার সঙ্গে তার কি সম্পর্ক? ভাই দিদির, বন্ধুর? কোনোটাই নয়। বন্ধু হতে হলে সমান সমান হওয়া উচিত। শেফালি মা যে ইঙ্গিত দিয়েছেন সেটা ভেবে এসে নিজের মনেই বলে উঠল, ধ্যাত। এতক্ষণ শুনছিলেন কলিকাতায় নবকুমারীর 13তম পর্ব। গল্পটি প্রায় শেষের দিকে। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।